এই বিমানের যাত্রীদের জীবন বাঁচাতে পাইলটকে বিমানটি একটি নির্জন দ্বীপে অবতরণ করতে হয়েছিল, যেখানে কিছু জঙ্গি তাদের বন্দী করে রেখেছিল। কিন্তু তিনি জানতেন না যে এই সাধারণ দেখতে বাণিজ্যিক পাইলট আসলে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের সবচেয়ে মারাত্মক সৈনিক ছিলেন। আসলে এই সবকিছুই সিঙ্গাপুরের একটি বিমানবন্দর থেকে শুরু হয়েছিল, যেখানে ব্রোডি টরেন্স নামে একজন বাণিজ্যিক পাইলট কানাডায় বসবাসকারী তার মেয়ের সাথে কথা বলছিলেন। এবং সেই সময় জানা যায় যে আজ ব্রোডি ট্রাইবাল এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উঠতে যাচ্ছিলেন, যা সিঙ্গাপুর থেকে টোকিও হয়ে হনুলুলু যাচ্ছিল। এখন কিছুক্ষণের মধ্যেই তিনি তার ফ্লাইটের ভেতরে পৌঁছে তার কেবিন ক্রুদের সাথে দেখা করেন। আজকের ফ্লাইটের জন্য ব্রোডির সহ পাইলট শেমি ডেল নামে একটি ছেলে, এবং সেই ফ্লাইটের প্রধান এয়ার হোস্টেস ছিলেন বনিলেন। আসলে ব্রোডির স্ত্রী ৩ বছর আগে মারা গিয়েছিলেন, এবং কাজের কারণে তিনি সিঙ্গাপুরে থাকতেন। তার মেয়ে স্কুলে পড়াশোনার জন্য কানাডায় থাকাকালীন তারা অনেক দিন পর একে অপরের সাথে দেখা করতে পেরেছিল। এই কারণে তারা উভয় খুব উত্তেজিত ছিল। আচ্ছা, এখন পরিচয় পর্বের পর ব্রোডি বনিকে ফ্লাইটে সকল যাত্রীদের সঠিকভাবে বসতে বলে। তারপর হঠাৎ বনি তাকে লবিতে আসতে বলে। লবিতে তার সাথে RCMP অর্থাৎ রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশের একজন অফিসারের দেখা হয়। সে ব্রোডিকে বলে যে তাকে একজন খুনের অপরাধী লুই গ্যাসপারকে কানাডায় নিয়ে যেতে হবে। এখন এই কথা শুনে ব্রোডি প্রথমে এটি পছন্দ করে না, কারণ সেই ফ্লাইটে ইতিমধ্যেই কম যাত্রী ছিল। এই কারণে সকলের মনোযোগ সেই লোকটির দিকে থাকবে। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় ব্রোডি রাজি হয়। ফ্লাইট শুরু হওয়ার আগে একজন লোক পাইলটদের তাদের রুট দেখাতে আসে, যেখানে ব্রোডি দেখে যে তারা যে রুটে যাচ্ছেন সেখানে আবহাওয়া খুব খারাপ, তাই সে অন্য রুটে যাওয়ার পরামর্শ দেয়। কিন্তু তারপর সেই লোকটি বলে যে ফ্লাইটে যাত্রী কম এবং অন্য রুটে যেতে 18,000 লিটার অতিরিক্ত জ্বালানি খরচ হবে, এই কারণে তাদের এই রুট দিয়েই যেতে হবে। আচ্ছা, এত কিছুর পরে তারা অবশেষে সমস্ত যাত্রীদের নিয়ম বলে এবং ফ্লাইটটি উড্ডয়ন শুরু করে। এখন লুইস ফ্লাইটের শেষ সিটে বসেছিল, কিন্তু তারপরও লোকেরা তার হাতে হাত করা দেখতে পেল। তারপর কিছু মেয়ে লুইসের সাথে ছবি তোলার চেষ্টা করে, এতে অফিসার তৎক্ষণাৎ তাদের থামিয়ে দেন। আচ্ছা, এখন ফ্লাইট খালি থাকার কারণে অনেক যাত্রীও আপগ্রেড পেয়েছেন, এবং এখন ধীরে ধীরে ফ্লাইটটি ঝড়ের উপরে পৌঁছেছে। অ্যারোস্টেস তার কাজ করতে ব্যস্ত ছিল। হঠাৎ বিমানটি একটি বড় ধাক্কা খায়, যার ফলে যাত্রীদের লাগেজ পড়ে যায়। এখন এখানে ব্রোডি দ্রুত বিমানের নিয়ন্ত্রণ স্থির করে স্যামুয়েলকে দেয় এবং নিজেই যাত্রীদের পরীক্ষা করতে যায়। সে সবাইকে সিট বেল্ট পরতে বলে এবং আশ্বস্ত করে যে বিমানটি নিরাপদ। সে যখন এটি করছিল তখন হঠাৎ বিমানটি আরেকটি ধাক্কা খায়, যার ফলে ব্রোডির মাথা বিমানের একটি র্যাকে আঘাত করে এবং তার রক্তপাত শুরু হয়। কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এবং তার আসনে ফিরে আসে। এখানে স্যামুয়েল তাকে বলে যে খারাপ আবহাওয়ার কারণে তারা ঘাঁটির সাথে যোগাযোগ করতে পারছে না এবং ঝড়ের মধ্যে তাদের কোনো রেডিও কাজ করছে না, এবং এই ধাক্কার কারণে বিমানের সমস্ত আলো নিভে গেছে। ব্রোডি যখন নিয়ন্ত্রণ নেয় তখন সে বুঝতে পারে যে আসলে বিমানটি বজ্রপাতের কবলে পড়েছে, যার কারণে তাদের সমস্ত সংকেত হারিয়ে গেছে এবং তারা একটি প্রচণ্ড ঝড়ের কবলে পড়েছে। এবং সংকেত হারিয়ে যাবার কারণে তারা কেবল ব্যাটারি ব্যবহার করছিল, যার অর্থ ছিল অবতরণের জন্য তাদের কাছে মাত্র 10 মিনিট সময় ছিল। যদি তারা 10 মিনিটের মধ্যে অবতরণ না করে তাহলে বিমানটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তারপর তারা সমস্ত যাত্রীদের তাদের আসনে বসে থাকতে বলে। ব্রোডি স্যামুয়েলকে 10 মিনিটের জন্য একটি টাইমার সেট করতেও বলে। সেই সময় তারা তাদের অবস্থান ম্যানুয়ালি শনাক্ত করার চেষ্টা করছিল, কারণ ঝড়ের কারণে তারা কিছুই বুঝতে পারছিল না। এখন ব্রোডি তার অভিজ্ঞতা ব্যবহার করে এবং প্রথমে সেই ফ্লাইটটিকে ঝড় থেকে বের করে আনার চেষ্টা করে। ঝড় থেকে বেরিয়ে আসার সময় বিমানটি প্রচুর ঝাঁকুনি দিচ্ছিল। সেই সময় লুইসের অফিসার ফোনে কাউকে টেক্সট করছিলেন। হঠাৎ তার হাত থেকে ফোনটি পড়ে গেল। ফোনটি তুলতে সে তার সিট বেল্টটি খুলে ফেলল। তারপর এয়ার হোস্টেস তাকে ক্রমাগত বসতে বলছিল, কিন্তু সে তার কথা শোনেনি। এরপরে হঠাৎ বিমানটি আবার একটি ঝাঁকুনির ফলে ঘটনাস্থলেই মারা যায়। ঠিক আছে, এর ফলে ব্রোডি ঝড় থেকে ফ্লাইটটি বের করতে সফল হয়। এরপরে তাদের কাছে মাত্র 3 মিনিট সময় বাকি ছিল। তাদের সামনে কেবল সমুদ্র ছিল। তাদের কাছে কাছের বিমানবন্দরে পৌঁছানোর সময়ও ছিল না। এই কারণে ব্রোডি স্যামুয়েলকে জলে অবতরণ করতে বলে, যা বেশ ঝুঁকিপূর্ণ ছিল, কারণ সমুদ্রের ঢেউ খুব দ্রুত উঠছিল এবং এমন পরিস্থিতিতে অবতরণ মানে 60% মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। কিন্তু সময় ফুরিয়ে আসছিল। এই কারণে সে বিমানটিকে অবতরণের জন্য নামিয়ে আনে। কিন্তু হঠাৎ সে সেখানে একটি দ্বীপ দেখতে পায়, যার কারণে ব্রোডি তৎক্ষণাৎ বিমানটিকে তার দিকে ঘুরিয়ে নেয়। তারপর স্যামুয়েলও অবতরণের জন্য প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু সঠিক অবতরণ স্থান না থাকার কারণে সেখানে অবতরণ করাও বেশ ঝুঁকিপূর্ণ ছিল। আচ্ছা, এখানে আবারও রডি তার অভিজ্ঞতার সাথে অবশেষে ফ্লাইটটি ভালোভাবে অবতরণ করতে সক্ষম হয়, যার কারণে সমস্ত যাত্রীর জীবন রক্ষা পায়। কিন্তু বিমানটি এত বেশি গরম হয়ে গিয়েছিল যে শর্ট সার্কিট হতে শুরু করে, যার কারণে ব্রোডি সমস্ত লোককে বিমান থেকে বের করে আনে। অন্যদিকে নিউ ইয়র্কে ট্রেল ভিলেজার এয়ারলাইন্সের হেডকোয়ার্টারে বিমান সংস্থার মালিক তার দলের সাথে টেরিওস ফ্লাইট নিয়ে আলোচনা করছিলেন। এরপর তিনি উদ্ধার বিশেষজ্ঞ ডেভিডকে ফোন করেন। তারপর ডেভিড প্রথমে জ্বালানি সাশ্রয় করার জন্য এমন আবহাওয়ায় ফ্লাইটটি পাঠানো লোকটিকে ধমক দেন, কারণ এটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল। আচ্ছা, এখন ডেভিড টেরিকে ব্যক্তিগত রক্ষীদের একটি দল নিয়োগ করতে বলেন।
কারণ বিমানটি ফিলিপাইনে নিখোঁজ হয়ে গিয়েছিল এবং এটি খুঁজে পাওয়া এত সহজ ছিল না। অন্যদিকে ব্রোডি এবং স্যামুয়েল বিমানটি পরীক্ষা করে বুঝতে পারেন যে খুব দ্রুত বজ্রপাতের কারণে বিমানের ডিভাইসগুলি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই লোকেরা এত বড় ব্যাসার্ধে হারিয়ে গেছে যে কোনো সংকেত ছাড়াই তাদের খুঁজে পাওয়া সহজ হবে না। তারপর স্যামুয়েল ব্রোডিকে একটি কথা বলেন। তিনি তাকে বলেন যে তারা এখন যে দ্বীপে আছেন তা একটি গ্যাং দখল করেছে এবং তারা এত বিপজ্জনক যে সরকারও তাদের সাহায্য করতে পারবে না যদি তারা ধরা পড়ে, যার অর্থ হলো যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই দ্বীপটি ছেড়ে যেতে হবে। তারপর বনি সেখানে এসে বলেন যে তিনি বিমান থেকে সমস্ত লাগেজ নামিয়েছেন মৃতদেহ ছাড়া এবং সেই বিমানে দুজন মারা গেছেন। একজন ছিলেন সেই অফিসার এবং অন্যজন ছিলেন একজন এয়ার হোস্টেস যিনি তার জীবন বাঁচাতে আসছিলেন। অন্যদিকে বিমানের একজন যাত্রী তাদের সকলের ভিডিও তৈরি করতে শুরু করে, কারণ সে ভেবেছিল যে পরে বাকি বিশ্ব তাকে বিশ্বাস করবে না। আচ্ছা, এখন সে তার ভিডিওতে লুইসকেও নিতে শুরু করে, কিন্তু লুইস এটা পছন্দ করে না। এই কারণে সে সেই যাত্রীকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে নিউ ইয়র্কে টেরি একটি সংবাদ সম্মেলনে সবাইকে বলে যে তাদের সেই বিমানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু তারা শীঘ্রই এটি খুঁজে পাবে। এখন যখন ব্রোডির মেয়ে এই খবরটি দেখে তখন সে খুব বিরক্ত হয়। অন্যদিকে ব্রোডি একজন সাধারণ মানুষের পোশাক পরে সমস্ত যাত্রীদের বলে যে যখন সে বিমানটি অবতরণ করছিল তখন সে একটি বসতি দেখেছিল, যার অর্থ সম্ভবত সেখানকার 1% লোকের একটি উদ্ধারকারী দল থাকতে পারে এবং একবার তারা বিমান সংস্থার সাথে যোগাযোগ করার উপায় খুঁজে পেলে উদ্ধারকারী দল সহজেই সেখানে পৌঁছাবে। এই কাজের জন্য সে লুইসকে তার সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ এটি অন্যান্য যাত্রীদেরও নিরাপদ রাখবে। এখন ব্রোডি লুইসের হাতকড়া খুলে দেয় এবং তারা দুজনেই বনে যেতে শুরু করে। পথে লুইস জানায় যে সে আগে একজন সেনা অফিসার ছিল, কিন্তু তখন তার বয়স মাত্র 18 বছর, যার কারণে সে ষড়যন্ত্রের শিকার হয়েছিল এবং এখন তার এই অবস্থা। আচ্ছা, এখন ব্রোডি তার সাথে কথা বলছিল যখন সে লক্ষ্য করে যে লুইস সেখান থেকে চলে গেছে। তারপর তাকে খুঁজতে না গিয়ে সে এগিয়ে যেতে শুরু করে। এরপর সে একটি ভবনের কাছে পৌঁছায়। সেই সময় ভবনটি সম্পূর্ণ খালি ছিল। তারপর হঠাৎ ব্রোডি একজন পুলিশ অফিসারকে দেখতে পায়। যোগাযোগের জন্য কিছু ফোন দেখা গেছে। সেখানে পৌঁছে প্রথমে সে জরুরি বিমান সংস্থার নম্বরে কল করে, কিন্তু যেই মহিলা কলটি ধরেন তিনি মনে করেন যে এটি একটি প্রতারণামূলক কল, কারণ তিনি সকাল থেকে এই ধরনের কল পেয়ে আসছিলেন। ব্রোডি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তার কাছে ক্যাপ্টেনের নম্বর নেই। এই কারণে মহিলা তার কথা শোনেন না। আচ্ছা, এখন তিনি তার মেয়েকে ফোন করার সিদ্ধান্ত নেন। তারপর তিনি তার মেয়েকে ফোন করেন এবং তাকে বলেন যে তিনি ফিলিপাইনের কাছে একটি দ্বীপে আটকে আছেন। এখন তিনি কিছু করার আগেই হঠাৎ একজন লোক এসে ব্রোডিকে আক্রমণ করে। তারপর ব্রোডি এবং তার মধ্যে অনেক লড়াই শুরু হয়। ইতিমধ্যে সেখানে যোগাযোগ ব্যবস্থাও ভেঙে যায়, কিন্তু শেষ পর্যন্ত ব্রোডি সেই লোকটিকে হত্যা করে। তারপর হঠাৎ ব্রোডি কারোর কণ্ঠস্বর শুনতে পায়। তারপর সে সেই কণ্ঠস্বর শুনতে পায় এবং একটি টেবিলের আড়ালে লুকিয়ে থাকে। অন্যদিকে উপনিবেশে উপস্থিত সেই গ্যাংয়ের নেতা ডিটুও এই বিমান সম্পর্কে জানতে পারে। তারপর সে তার লোকদের বিমানটি পরীক্ষা করার জন্য পাঠায় যে বিমানটিতে কতজন লোক ছিল। নিউ ইয়র্কে ডেভিড তার কিছু রক্ষী নিয়োগ করেছিলেন। সে তাদের কিছু টাকা দেয় এবং সেই দ্বীপে পাঠায়, কারণ যদি তাদের কাউকে বাঁচাতে হয় তাহলে এটাই ছিল সবচেয়ে ভালো উপায়। ব্রোডি, যে বর্তমানে দ্বীপে আটকে আছে, সে দেখতে পায় যে বন্দুকধারী একজন লোক সেই ঘরে ঢুকেছে, কিন্তু এই লোকটি আর কেউ নয়, লুইস ছিল, যে তাকে সাহায্য করতে এসেছিল। লুইস ইতিমধ্যেই বাইরে থাকা 2 রক্ষীকে হত্যা করেছিল। এত কিছুর পরে তারা সেই ভবনের অন্যান্য ডিভাইসগুলি পরীক্ষা করতে যায়। ইতিমধ্যে তারা একটি ঘরে পৌঁছায় যেখানে একটি ক্যামেরা ছিল এবং মাটিতে প্রচুর রক্ত পড়েছিল। প্রথমে তারা বুঝতে পারে না যে এখানে কি ঘটেছে। তারপর ব্রোডি সেখানে কিছু লোকের পাসপোর্টও খুঁজে পায়। তারপর হঠাৎ লুইস সেই ক্যামেরার রেকর্ডিং দেখতে পায়, যা দেখে তারা দুজনেই হতবাক হয়ে যায়। সেই রেকর্ডিংয়ে কিছু লোক ছিল যারা তাদের নাম বলছিল এবং টাকাও দাবি করছিল। আসলে সেই গ্যাংয়ের সদস্যদের কাজ ছিল মানুষকে অপহরণ করা এবং পরে তাদের পরিবারের কাছ থেকে টাকা চাওয়া, কিন্তু টাকা পাওয়ার পরেও তারা সেই লোকদের হত্যা করত, যার অর্থ ছিল সেই দ্বীপে সেই লোকেরা মোটেও নিরাপদ ছিল না। এখন এসব জানার পর ব্রোডি তৎক্ষণাৎ বিমানের বাকি যাত্রীদের কাছে যাওয়ার জন্য দৌড়ে যায়। তারপর লুইসও তার সাথে যায়, কিন্তু ততক্ষণে সেই দলের সদস্যরা বিমানের যাত্রীদের কাছে পৌঁছে গিয়েছিল। যাত্রীরা যখন অনেক গাড়ি তাদের দিকে আসতে দেখে তখন তারা ভেবেছিল যে হয়তো উদ্ধারকারী দল এসে গেছে, কিন্তু স্যামুয়েল জানতো যে উদ্ধারকারী দল এত তাড়াতাড়ি এখানে আসতে পারবে না এবং সেই কারণে দলের সকল সদস্য সেখানে পৌঁছানোর সাথে সাথে গুলি চালাতে শুরু করে, যার কারণে সমস্ত যাত্রী খুব ভয় পেয়ে যায়। যদিও ব্রোডি সেখানে যেতে চেয়েছিল, কিন্তু লুইস তাকে থামিয়ে দেয়। আপাতত গ্যাং সদস্যরা যাত্রীদের তালিকা চায় যা বনি তাদের দেয়। ব্রোডি এবং লুইস দূর থেকেই সব দেখছিল। এখন তারা সমস্ত যাত্রীদের তাদের পাসপোর্ট দিতে বলে। এদিকে একজন যাত্রী সেখান থেকে পালানোর চেষ্টা করে। তারপর গ্যাং সদস্যরা তৎক্ষণাৎ তাকে গুলি করে। এরপর তারা তার সাথে আসা ছেলেটিকেও ছুরি দিয়ে হত্যা করে। এইসব দেখে বাকি যাত্রীরা খুব ভয় পেয়ে যায়। ব্রোডি তার লোকদের বাঁচাতে চেয়েছিল, কিন্তু লুইস তাকে যেতে দেয়নি, কারণ সে জানতো যে যদি ওই লোকেরাও তাদের কাছে যায় তাহলে তারাও তাদের সাথে একই আচরণ করবে। আচ্ছা, এখন এত কিছুর পরে সেই লোকেরা সেই সমস্ত যাত্রীদের একটি ভ্যানে তুলে সেখান থেকে নিয়ে যায়। যখন সেই গ্যাং সদস্যদের মধ্যে 2 জন সেখানেই থাকে এবং বাকি লোকেরা সেখান থেকে চলে যাওয়ার পর ব্রোডি এবং লুইস বন থেকে বেরিয়ে আসে।
তারপর সে সেই দুজনের একজনকে হত্যা করে এবং অন্যজনকে জিজ্ঞাসা করতে শুরু করে যে দাতু তাদের কোথায় নিয়ে গেছে। প্রথমে সে কিছু বলে না, কিন্তু কিছুক্ষণ পর সে বলে যে দাতু তাদের নদীর ধারে একটি বাড়িতে নিয়ে গেছে। এরপর সে নৌকায় করে কোথাও নিয়ে যাবে। এটা জেনে ব্রোডি খুব বিরক্ত হয়। তারপর সে লুইসকে বলে যে সে তার যাত্রীদের উদ্ধার করতে যাচ্ছে এবং যদি সে চায় তাহলে সে সেখান থেকে চলে যেতে পারে, কারণ সে আশা করে না যে সে তার সাথে আসবে। এরপর সে বিমানে যায় এবং মার্কার সহ একটি সাদা টি শার্ট একটি চিরকুট লেখে। এছাড়াও লুইস ব্রোডিকে বলে যে সে উদ্ধারকারী দলের কাছে সাহায্য চেয়েছে, তাহলে সে তাদের জন্য অপেক্ষা করছে না কেন। এই বিষয়ে ব্রোডি বলে যে সে তার কথা শেষ করেনি, অতএব সে উদ্ধারকারী দলের উপর বিশ্বাস করতে পারে না। যাই হোক, এত কিছুর পরে লুইস এবং ব্রোডি যাত্রীদের উদ্ধার করতে চলে যায়। অন্যদিকে ডেভিড স্যাটেলাইট থেকে সেই বিমানের অবস্থানও শনাক্ত করে, কারণ ব্রোডির মেয়েও তাদের কথোপকথনের কথা তাদের জানিয়েছিল। এরপর ডেভিডের দল সেখানে পৌঁছায়, কিন্তু সেই সময় সেখানে কিল থাকে না। তারা কিছু যাত্রীর মৃতদেহ এবং ব্রোডি লেখা চিরকুট খুঁজে পায়, যা সে টি শার্টে লিখেছিল, যা থেকে তারা জানতে পারে যে সমস্ত যাত্রীদের বন্দী করে রাখা হয়েছে। আর যদি সে সেখানে যায় তাহলে মানুষ তার দিকে মনোযোগ দেবে এবং বাকিরা সুযোগ পেলে সেখানে আসতে পারবে। এখন এই পরিকল্পনা ভালো ছিল না, কিন্তু এই লোকদের কাছে আর কোনো উপায় ছিল না। তারপর ব্রোডি বন্দুক ছাড়া ওই লোকদের কাছে যায় এবং তাদের সাথে কথা বলতে শুরু করে, কিন্তু ডার্টু এবং অন্যরা তার কথা পছন্দ করে না। এই কারণে তারা তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। তবে ডার্টুর একটা আলাদা পরিকল্পনা ছিল, কারণ সে এত সহজে ক্যাপ্টেনকে হত্যা করতে পারত না, কারণ ক্যাপ্টেন তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু হঠাৎ করে প্রচুর গুলি শুরু হয়, কারণ ডেভিডের পাঠানো রক্ষীদের দল সেখানে পৌঁছে যায় এবং তারা সেই দলের অনেক লোককে হত্যা করে। এরপর তারা যাত্রীদের বাসে তুলে সেখান থেকে চলে যায়। এই দলের লোকেরা এত বিপজ্জনক ছিল যে ফিলিপাইনের সরকারও সেখানে আসেনি। আচ্ছা, এখন পথে যাওয়ার সময় ব্রুডি রক্ষীদের নেতাকে জিজ্ঞাসা করে যে উদ্ধারকারী দল কখন সেখানে পৌঁছাবে, যার উত্তরে সে বলে যে এতে প্রায় 24 ঘন্টা সময় লাগতে পারে। অর্থাৎ যদি তারা বেঁচে থাকতে চায় তাহলে তাদের নিজেদেরই কিছু করতে হবে। এখন এই সব জেনে ব্রুডি বিমানে পৌঁছায় এবং সিদ্ধান্ত নেয় যে সে বিমানটিকে আবার উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, যাতে এটি কাছের বিমানবন্দরে অবতরণ করতে পারে। তবে কেউ এই ধারণাটি পছন্দ করে না, কারণ বিমানের অবস্থা ইতিমধ্যেই খুব খারাপ ছিল। কিন্তু এই সময়ে তাদের কাছে আর কোনো উপায় ছিল না, কারণ ডার্টু তার লোকদের নিয়ে সেখানে আসতে যাচ্ছিল। তাই সেখানকার সমস্ত রক্ষীরা তাদের অস্ত্র ঠিক করার পর পূর্ণ প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে থাকে এবং এখন ডার্টু সেনাবাহিনী সেখানে পৌঁছানোর সাথে সাথে তারা তাদের ওপর তীব্র গুলি চালাতে শুরু করে। সমস্ত যাত্রী দ্রুত বিমানে উঠে পড়ে এবং এর সাথে সাথে রক্ষী এবং গ্যাংয়ের মধ্যে একটি বিশাল যুদ্ধ শুরু হয়। যদিও ডার্টুর অনেক লোক ছিল, যদিও নিরাপত্তারক্ষীরা তাদের কাজে খুব বিশেষজ্ঞ ছিল, তাদের মধ্যে একজন স্নাইপারও ছিল যে ডার্টুর লোকদের খুব খারাপভাবে হত্যা করছিল। যদিও লুইস ইতিমধ্যেই একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা ছিলেন, এই কারণে তিনি নিজেই একটি সেনাবাহিনী ছিলেন। এখানে সমস্ত ব্যবস্থা ঠিক করার পরে ব্রোডি লুইসকে বিদায় জানায়, কারণ লুইস স্বাধীনতা পেয়েছিল, এই কারণে তিনি তাদের সাথে আসতে পারেননি। আচ্ছা, এখন উড্ডয়নের পালা ছিল, যা ছিল একটি খুব কঠিন কাজ। ব্রোডির পায়ে গুলি লেগেছিল, কিন্তু এর পরেও সে তার সেরাটা দিচ্ছিল এবং চারদিক থেকে তার উপর গুলিও ছোড়া হচ্ছিল। তখন নিরাপত্তারক্ষীরা তাদের রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করছিল, কিন্তু এর পরেও ডার্টুর সেনাবাহিনী অনেক বড় ছিল। তারা তাদের উপর খারাপভাবে আক্রমণ করছিল এবং অত্যধিক গুলিবর্ষণের কারণে বনি এবং ক্রু সদস্যরা বিমানের খোলা অংশ বন্ধ করতে পারছিল না, যার কারণে গুলি ভেতরে ঢুকছিল। সেই কারণেই সমস্ত যাত্রী মাথা নিচু করে বসেছিলেন। ডার্টু এবং তার লোকেরা এখন ব্রডি এবং স্যামুয়েলকে লক্ষ্য করে কাজ করছিল, কারণ তারা দুজনেই পাইলট ছিল। এই গুলিবর্ষণে ব্রডির কাঁধেও গুলি লাগে, কিন্তু এর পরেও সে বিমানটি উড্ডয়নের চেষ্টা চালিয়ে যায়। যখন রক্ষীসহ সবাই বিমানে ওঠে, লুইস নিরাপত্তারক্ষীর কাছ থেকে পাওয়া টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং সেই মুহূর্তে সেই দলে কেবল ডার্টুই অবশিষ্ট ছিল, যারা বিমানের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার চেষ্টা করছিল। কিন্তু তারপর লুইস তাকে লক্ষ্য করে গুলি চালায়, যার ফলে ক্ষেপণাস্ত্রটি উড়ানের পাশ দিয়ে চলে যায়। কিন্তু এর পরেও ডার্টু নিজেই একটি ক্ষেপণাস্ত্র মেয়ে সামনে থেকে সরাসরি বিমানটিতে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে বিমানের চলমান এলাকাটি ঢেকে যায়, যার ফলে সে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সময় পায়নি এবং বিমানটি তার উপর দিয়ে চলে যায়। অবশেষে বিমানটি বাতাসে ছিল, কিন্তু তাদের কাছে খুব বেশি জ্বালানি ছিল না এবং সমস্ত নালি খোলা থাকার কারণে তারা উচ্চমনোভাবে উঠতে পারেনি। ব্রডি কোনোভাবে বিমানটিকে দ্বীপ থেকে বের করে সমুদ্রের উপর দিয়ে নিয়ে আসে। এরপর সে ডেভিডের সাথে যোগাযোগ করে এবং তাকে নিকটতম বিমানবন্দর সম্পর্কে জিজ্ঞাসা করে, যা প্রায় 50 মাইল দূরে ছিল। অনেক কষ্টে সে বিমানে পৌঁছাতে সক্ষম হয়েছিল এবং এখন সবচেয়ে কঠিন কাজ ছিল, কারণ ব্রডিকে সেখানে বিমানটি অবতরণ করতে হয়েছিল। কিন্তু উড্ডয়নের সময় বিমানের ডানা ভেঙে গিয়েছিল এবং টায়ারও ভেঙে গিয়েছিল, যার কারণে বিমানটি খুব ভারসাম্যহীন হয়ে পড়েছিল। কিন্তু ব্রডি এবং স্যামুয়েল কোনোভাবে বিমানটিকে নিরাপদে অবতরণ করান, যার কারণে শেষ পর্যন্ত সমস্ত যাত্রী বেঁচে যান। অবতরণের পর সবাই ব্রডিকে ধন্যবাদ জানায়, কারণ সে ছাড়া তারা হয়তো বাঁচতে পারত না।
কিন্তু ব্রডি কোথাও অনুভব করছিল যে এইসব ঘটেছে কেবল লুইসের কারণেই, কারণ সে যদি সেখানে না থাকতো তাহলে হয়তো আজ সে বিজে থাকতো না। আচ্ছা, এখন বিমান থেকে বেরিয়ে এসে তার মুইকে ফোন করে এবং সিনেমাটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে মন্তব্য করে আমাদের জানাও। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। পরের ভিডিওয়ে আবার দেখা হবে।